চ্যাপ্টার 299 স্ন্যাপিং ফিঙ্গার্স ওয়েস্ট বোরো গ্রিম গার্ডেন স্ট্রিট ক্লাইনের মুখের চারপাশে বেশ খোঁচা খোঁচা দাড়ি, চোখে সোনালি ফ্রেমের চশমা আর হাতে একটা টপ হ্যাট ও কালো ছড়ি। সে রগো কোলোম্যানের পিছু পিছু একটা বড়সড় আর উজ্জ্বল বসার ঘরে গিয়ে ঢুকল। ছাদ থেকে বিশাল একটা স্ফটিকের ঝাড়বাতি ঝুলছিল। ঘরের দেয়াল, কোণা আর টেবিলগুলো নানা ধরনের সোনালি কারুকাজ আর অলঙ্কারে সাজানো। পুরো জায়গাটা দেখতে ভীষণ চমৎকার, পরিপাটি আর বিলাসবহুল লাগছিল। একজন গহনা ব্যবসায়ীর কাছ থেকে যেমনটা আশা করা যায়, বিশেষ করে যে ব্যবসায়ী ওয়েস্ট বোরোতে থাকে। ক্লাইন পাশে ঝোলানো তেলের ছবিগুলোর দিকে চোখ বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। রগো যখনই পা ফেলছিল, তার শরীরের মেদগুলো থলথল করে কাঁপছিল। এটা দেখে যে কারো মনে দুষ্টু চিন্তা আসতে পারে যে কখন না জানি তার জামাকাপড় আর প্যান্ট ছিঁড়ে যায়। তবে একজন গহনার ব্যবসায়ী হিসেবে সবচেয়ে ভালো মানের জামাকাপড় কেনার মতো যথেষ্ট টাকা তার ছিল। ডিটেকটিভ মরিয়ার্টি, এই হলো আমার ছেলে অ্যাডেল। রগো একটা কার্পেটের এক প্রান্তে দাঁড়িয়ে একটা সিঙ্গেল সোফায় বসে থাকা 15 কি 16 বছর বয়সী একটা ছেলের দিকে আঙুল তুলে দেখাল। বাড়ির সব ফায়ারপ্লেস জ্বালানো ছিল, আর চারপাশের তাপ ছড়ানোর জন্য ধাতব পাইপ থাকায় বসার ঘরটা বেশ গরম হয়ে উঠেছিল। গরমের চোটে ক্লাইনের মনে হচ্ছিল গায়ের সব জামাকাপড় খুলে শুধু শার্ট আর প্যান্ট পরে থাকে। কিন্তু ছেলেটাকে একটা মোটা পশমিকোটে মুড়িয়ে রাখা হয়েছিল, আর তার পায়ের ওপর এমন একটা কম্বল ছিল যেটা দেখলেই ভীষণ গরম লাগত। এই মুহূর্তে সে মাথা নিচু করে নিজেকে শক্ত করে জড়িয়ে ধরে একটানা কাঁপছিল। তার গাঢ় নীল চুলগুলো যেন সব ঔজ্জ্বল্য হারিয়ে ফেলেছিল। রগো উদ্বিগ্ন হয়ে তার দিকে তাকাল আর গলার স্বর একটু উঁচিয়ে বলল, অ্যাডেল, ইনি হলেন ডিটেকটিভ মরিয়ার্টি। উনি আজ আর কাল তোমাকে রক্ষা করবেন। এই কথা শুনে অ্যাডেল মাথা তুলল, আর তার ফ্যাকাশে মুখ, নীলাভ ঠোঁট আর ঘোলাটে চোখগুলো সবার সামনে ভেসে উঠল। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে, ওরা আমাকে মেরে ফেলতে চায়। তার গলার স্বর ক্রমশ তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হতে লাগল। শেষমেশ সে নিজের হাত দিয়ে 2 কান ঢেকে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে উঠল। কয়েক সেকেন্ড পর সে ধীরে ধীরে শান্ত হয়ে এল। এই পুরো সময়টার মাঝে ক্লাইন তার দাঁতে দাঁত চেপে খুব সন্তর্পণে তার স্পিরিট ভিশন চালু করে নিয়েছিল। আরে ক্লাইন নিজের ভেতরে জেগে ওঠা বিস্ময়টাকে কোনোমতে গিলে ফেলে, আবার খুব মনোযোগ দিয়ে তাকে পরীক্ষা করে দেখল। সে দেখতে পেল অ্যাডলের চারপাশের অরা একটা গাঢ় কালচে সবুজ আভায় ঢেকে গেছে। এটা হলো কোনো রেইথ দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ, কোনো অশুভ শক্তির কবলে পড়ার একটা সম্ভাবনা। অ্যাডলের খারাপ বন্ধুরা এরই মধ্যে তার ওপর প্রতিশোধ নিচ্ছে, কিংবা হয়তো খারাপ সঙ্গ বলে আদৌ কোনো কিছু ছিলই না। ক্লাইন খুব চুপচাপ হাত বাড়িয়ে মিস্টার আজিকের তামার বাঁশিটা ধরল আর নিজের আধ্যাত্মিক শক্তিকে চারদিকে ছড়িয়ে পড়তে দিল। তারপর সে চিন্তিত মুখে অ্যাডলের দিক থেকে চোখ ফিরিয়ে বসার ঘরে থাকা অন্যদের দিকে তাকাল। জানালার পাশে কালো কোট পরা একজন লোক দাঁড়িয়েছিল। লোকটা বেশ লম্বা আর স্বাস্থ্যবান, মুখে কোনো হাসি নেই, আর তার কোমরের দিকটা একটু ফুলেছিল, যেন সেখানে কোনো বন্দুক লুকানো আছে। এটা বোধহয় সেই 6 জন দেহরক্ষীর মধ্যে একজন হবে। ক্লাইন আরেকজনকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে যাবে, ঠিক তখনই রগো কোলোম্যান পরিচয় করিয়ে দিল ডিটেকটিভ কাসলানা আর ওনার সহকারী লিডিয়া। ডিটেকটিভ স্টুয়ার্ট। এই পর্যায়ে রগো ঘুরে দাঁড়িয়ে ক্লাইনের দিকে আঙুল নির্দেশ করল। আর ইনি হলেন ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি। কাসলানার বয়স 30-এর কোঠায়, কালো চুল, নীল চোখ আর ভ্রুগুলো বেশ ঘন। তরুণ বয়সে সে হয়তো বেশ সুন্দরী ছিল, কিন্তু এখন গালের মাংস ঝুলে পড়ায় তাকে খুব একটা বন্ধুভাবাপন্ন মনে হচ্ছিল না। তার সহকারী লিডিয়া ছিল 20 বছর বয়সী এক লাল চুলের মেয়ে। তার শারীরিক গঠন চমৎকার হলেও চেহারাটা খুব সাধারণ। দুজন মহিলাই এমন কিছু পরনে রেখেছিল যেটা অভিজাত ঘোড়সওয়ারদের পোশাকের মতো দেখতে। তাদের পরনের সাদা শার্টগুলো কোমরের কাছে আঁটশাট ছিল, যেটা নড়াচড়ার সুবিধার জন্য পরা আরও আঁটশাট প্যান্টের সাথে বেশ মানিয়ে যাচ্ছিল। জামাকাপড়ের কুঁচিগুলোই একমাত্র জিনিস ছিল যা তাদের পোশাককে পুরুষদের পোশাক থেকে আলাদা করছিল। এর পাশাপাশি তারা তাদের কোমরে থাকা 2টো রিভলভার লুকিয়ে রাখার কোনো চেষ্টাই করেনি। এটা দেখে ক্লাইনের আইনজীবী ইউর্গেন কুপারের একটা কথা মনে পড়ে গেল যে একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের জন্য বেআইনিভাবে বন্দুক রাখাটা একটা নিশ্চিত ব্যাপার। এর কারণ হল, কেউ যদি অভিজাত, সংসদ সদস্য বা কোনো বড় মাপের সরকারি কর্মকর্তা না হয়, তাহলে তার পক্ষে সব কাজের জন্য অস্ত্রের পারমিট পাওয়াটা ভীষণ কঠিন একটা ব্যাপার। স্টুয়ার্ট বসেছিল কাসলানা আর লিডিয়ার ঠিক উল্টো দিকে। তার মুখটা বেশ শুকনো হলেও মুখে এক গাল ঝোপের মতো দাড়ি ছিল। তার হালকা সবুজ চোখ জোড়া ছিল অস্বাভাবিক রকম প্রাণবন্ত। তার বয়স লিডিয়ার মতোই হবে, আর লম্বায় সে প্রায় ক্লাইনের সমান, 1.7 মিটারের চেয়ে একটু বেশি, আর ওজন প্রায় 140 পাউন্ড। স্টুয়ার্টের বগলের নিচে একটা হোলস্টার ছিল, আর তাতে স্পষ্টতই একটা বিশেষ নকশার রিভলভার রাখা ছিল। কুশল বিনিময়ের পর ক্লাইন তার কোটটা খুলল, মাথার হ্যাটটা নামাল আর তার পাশে দাঁড়িয়ে থাকা পরিচারিকার হাতে সেগুলো ধরিয়ে দিল। এগুলো এমন কোথাও রাখো
যেখান থেকে আমি খুব তাড়াতাড়ি নিতে পারি। এর ভেতরে কিছু জরুরি জিনিসপত্র আছে। আসলে সে এরই মধ্যে কাগজের পুতুল, নোট, চার্ম, একটা দেশলাইয়ের বাক্স ইত্যাদির মতো জিনিসগুলো তার প্যান্টের পকেটে সরিয়ে ফেলেছিল। তার কোটের পকেটে এখন শুধু কিছু ভেষজ গুঁড়ো, নির্যাস, চাবি আর মানিব্যাগটাই পড়েছিল। তার মানিব্যাগে সব মিলিয়ে কাগজের নোটে 206 পাউন্ড ছিল। সেখানে বসে থাকা স্টুয়ার্ট মাথা ঘুরিয়ে ক্লাইনের দিকে একবার আপাদমস্তক চোখ বুলিয়ে নিয়ে ফিক করে হেসে দিল। আপনি কোনো বন্দুক আনেননি? বন্দুক? এটাই তো আমার বন্দুক। ক্লাইন একটু হাসল আর নিজের ছড়িটা উঁচিয়ে ধরল। একই সাথে সে শব্দ তৈরি করার জন্য নিজের গাল দুটো ফুলিয়ে নিল। ব্যাং! একটা গুলির শব্দ বেজে উঠতে স্টুয়ার্ট কিছু না ভেবেই গড়িয়ে সরে গেল, আর কাসলানা ও লিডিয়া দ্রুত সোফা থেকে উঠে যে যার মতো লুকানোর জায়গা খুঁজে নিল। রগো আর তার পাশের পরিচারিকা দুজনই বেশ অবাক হয়ে গেল আর বুঝতে পারছিল না আসলে কি ঘটছে। অ্যাডল মাথা নিচু করেই কাঁপতে থাকল। যখন তারা দেখল যে ক্লাইন শুধু একটা কালো ছড়ি ধরে দাঁড়িয়ে আছে আর বুঝল যে আসলে কিছুই ঘটেনি, তখন কাসলানা আর বাকিরা শান্ত হল। তারা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, এইমাত্র কি হল? কুড়িয়ে পাওয়া একটা রিভলভার পুলিশের হাতে তুলে দেওয়ার পর থেকেই আমি ওটার মতো শব্দ করা শিখছি। মনে হচ্ছে এটা বেশ ভালোই কাজ করছে। ক্লাইন কিছুটা রসিকতার সুরেই উত্তর দিল, এটা মোটেও হাসির কোনো ব্যাপার না। ডিটেকটিভ মরিয়ার্টি, কাসলানা বেশ গম্ভীর গলায় বলল। আমি তো শুধু তোমাদের জন্য একটু ম্যাজিক দেখাতে চেয়েছিলাম। ক্লাইন মনে মনে বিদ্রুপ করল। সে তার ছড়িটা পরিচারিকার হাতে দিয়ে খুব শান্তভাবে মাথা নাড়ল। আমি বিষয়টা মনে রাখব। স্টুয়ার্ট, যে কিনা একটু আগেই সবচেয়ে করুণ অবস্থায় ছিল, তাকে দেখে মোটেও রাগান্বিত মনে হল না। সে বেশ আগ্রহ নিয়ে নিজের জামাকাপড় ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়াল আর জিজ্ঞেস করল, আমি আপনার কথা আগে কখনো শুনিনি কেন মিস্টার মরিয়ার্টি? মানে, গোয়েন্দা পেশায় আমি অনেককেই চিনি, কিন্তু অতীতে তো কখনো আপনার নাম শুনিনি। আমি তো সেপ্টেম্বরের শুরুতেই ব্যাকল্যান্ডে এসেছি। ক্লাইন খুব সংক্ষেপে বুঝিয়ে বলল। তাই নাকি? স্টুয়ার্ট হেসে বলল, আজ রাতে আমরা দুজন মিলে একটা জুটি গড়ব। মাঝরাত থেকে কাল সকাল পর্যন্ত সবকিছু সামলানোর দায়িত্ব আমাদের ওপর থাকবে। এতে কোনো সমস্যা হবে কি? না। হ্যাঁ। ক্লাইন সেই একই রকম হাসি মুখে রেখেই উত্তর দিল, ঠিক আছে, রাতের খাবারের পর আপনারা একটু বিশ্রাম নিয়ে নিন, আর ভোররাতের দিকে নিজেদের শিফটের দায়িত্ব নিয়ে নেবেন, কাসলানা যোগ করল। ক্লাইন থরথর করে কাঁপতে থাকা অ্যাডলের দিকে অনেকটা সময় নিয়ে তাকাল আর গম্ভীরভাবে মাথা নাড়ল। পুরো বিকেলবেলাটা জুড়ে আর কিছুই ঘটল না, আর উদ্বিগ্ন গৃহকর্তা ও গৃহকর্ত্রী গোয়েন্দা আর দেহরক্ষীদের জন্য বেশ জমকালো একটা রাতের খাবারের আয়োজন করলেন, তবে সেখানে কোনো অ্যালকোহল জাতীয় পানীয় দেওয়া হল না। মন ভরে খাওয়া দাওয়া করার পর ক্লাইন আর সেই মুখভর্তি দাড়িওয়ালা যুবক স্টুয়ার্ট দোতলায় তাদের নিজেদের ঘরে চলে গেল। আশপাশে কেউ নেই দেখে স্টুয়ার্ট মাথা নেড়ে বলল, শার্লক, আপনার নিশ্চয়ই খেয়াল করা উচিত ছিল যে অ্যাডলের সমস্যাটা মোটেও প্রতিশোধের মতো কোনো কিছু নয়। ভাই, তুমি দেখি বেশ মিশুক প্রকৃতির। ক্লাইনের চেহারায় কোনো পরিবর্তন এলো না। সে উল্টো জিজ্ঞেস করল, আপনি এমন কথা কেন বলছেন? তাকে দেখে বরং মনে হচ্ছে তার কোনো মানসিক সমস্যা হয়েছে, অথবা গ্রামের মানুষের ভাষায় বলতে গেলে তাকে কোনো ভূত বা অশুভ আত্মা ভর করেছে। সত্যি বলতে কি, আমি এই ব্যাপারটাকে বেশ ভয় পাই। স্টুয়ার্ট একটা দীর্ঘশ্বাস ফেলল। মিস্টার কোলোম্যানের উচিত তাকে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া, আর তাতেও যদি কাজ না হয় তবে লর্ড অফ স্টর্মসের পুরোহিতদের ডেকে এনে পবিত্র জল ছিটিয়ে কোনো একটা আচার অনুষ্ঠান করা। আপনি বিষয়টা তাকে প্রস্তাব করে দেখতে পারেন। ক্লাইন খুব নিরপেক্ষভাবে বলল, অ্যাডল যদি সুস্থ না হয় তবে আমি দিন কয়েকের মধ্যেই এটা নিয়ে ভেবে দেখব। স্টুয়ার্ট আর চোখে ক্লাইনের দিকে তাকাল। ক্লাইন হেসে উত্তর দিল, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। আমার দায়িত্ব তো কালকেই শেষ হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে তারা দুজন নিজেদের গন্তব্যে পৌঁছে গেল আর যে যার ঘরে ঢুকে পড়ল। রাত 1টা বাজে অ্যাডলের শোবার ঘরের ভেতর। ক্লাইন একটা রকিং চেয়ারে বসে আজিকের তামার বাঁশিটা শক্ত করে ধরে খুব চুপচাপ তার পাহারায় থাকা মানুষটার দিকে তাকিয়েছিল। স্টুয়ার্ট তার ডেস্কে বসে কফিতে চুমুক দিচ্ছিল। ঘুমন্ত অ্যাডল জেগে উঠতে পারে এই ভয়ে তারা দুজন কোনো কথাই বলছিল না। সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে পুরো ঘর জুড়ে একটা কনকনে ঠান্ডা হাওয়া বয়ে গেল। অ্যাডল উঠে বসল আর তার চোখ খুলল। কি হয়েছে? স্টুয়ার্ট কিছুটা ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। একটু ওয়াশরুমে যাব। অ্যাডল একটা নরম ঘোরের মতো গলায় উত্তর দিল। তার মুখটা আগের চেয়েও ফ্যাকাশে লাগছিল আর তার ঠোঁটগুলো বেগুনি রঙের হয়ে যাচ্ছিল। স্টুয়ার্ট কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই সে দেখল শার্লক মরিয়ার্টি উঠে দাঁড়িয়ে তার দিকে মাথা নাড়ল। আমি ওর পিছু পিছু যাচ্ছি। ঠিক আছে। স্টুয়ার্ট স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল। পকেটে হাত ঢুকিয়ে ক্লাইন অ্যাডলের চেয়ে ঠিক 1 কদম পিছিয়ে রইল আর তাকে অনুসরণ করে 2 ঘর পেরোনোর পর ওয়াশরুমের দরজার সামনে গিয়ে পৌঁছাল।
অ্যাডেল যখনই তার পেছনের দরজাটা বন্ধ করতে যাবে ঠিক তখনই সে একটা ছায়ামূর্তিকে ভেতরে ঢুকে পড়তে দেখল। আমি তোমাকে আমার চোখের আড়াল করতে পারব না। হা, তোমার যা করার তুমি করতে পারো, আর ধরে নাও আমি এখানে নেই। ক্লাইন একটু হাসল আর দেয়াল ঘেঁষে হেলান দিয়ে দাঁড়াল। অ্যাডেল একদম চুপচাপ রইল, তার ঘোলাটে চোখ জোড়া দিয়ে সে আয়নার দিকে তাকিয়েছিল। সে পানির কলটা ছেড়ে দিল আর পানি পড়তে লাগল। ঠিক এই সময় ক্লাইন একটা দেশলাইয়ের বাক্স বের করল আর একটা কাঠি জ্বালাল, যেন সে ধূমপান করতে চাইছে। কিন্তু সে তেমন কিছুই করল না। সে বাতাসে একটা ফুঁ দিল আর দেশলাইয়ের কাঠিটাকে নিভে যেতে দিল। পপ! ক্লাইন খুব হেলাফেলা করে দেশলাইয়ের কাঠিটা নিজের সামনের দিকে ছুঁড়ে ফেলল আর অন্য একটা জিনিস বের করে আনল। অ্যাডল, যার পিঠ ক্লাইনের দিকে ছিল, সে হুট করেই সোজা হয়ে দাঁড়াল। আয়নায় ফুটে ওঠা সেই চেহারাটা এতটাই ফ্যাকাশে ছিল যে দেখতে একদম লাশের মতো লাগছিল। হুস! ওয়াশরুমের ভেতরে একটা কনকনে ঠান্ডা বাতাস গর্জন করে উঠল। নিজের শরীরের নিচের অংশটা একদম স্থির রেখে অ্যাডল ঘুরে দাঁড়াল আর ক্লাইনের বাঁ হাতের দিকে, সেই নিখুঁত তামার বাঁশিটার দিকে কড়া চোখে তাকাল, যেটা শূন্যে বারবার ওপরে নিচে ওঠানামা করছিল। হুস! এক ঝলক কনকনে ঠান্ডা বাতাস ক্লাইনের মুখের ওপর দিয়ে বয়ে গেল। সে আগের মতোই হাসতে থাকল আর আঙুলের তুড়ি বাজাল। বিরাট একটা শব্দ করে মাটি থেকে দাউ দাউ করে একটা আগুনের শিখা জ্বলে উঠল আর সাথে সাথে একটা অদৃশ্য ছায়ামূর্তিতে আগুন ধরে গেল। সেই ছায়ামূর্তিটা পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগে কয়েক মুহূর্তের জন্য ছটফট করতে লাগল, আর এর ফলেই আগুনের শিখাগুলো নিভে গেল। ক্লাইন আজিকের তামার বাঁশিটা সরিয়ে রাখল আর খুব শান্তভাবে অ্যাডলের দিকে তাকাল, যার চোখগুলো এখন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছিল। অ্যাডলোকে দেখে মনে হল যেন সে অবশেষে কোনো একটা লম্বা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। সে দেখল কয়েক কদম দূরে একজন তরুণ যুবক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে একটা সাদা শার্ট, গাঢ় রঙের প্যান্ট আর চোখে সোনালি ফ্রেমের চশমা। সে মুখে একটা হাসি নিয়ে দেয়াল ঘেঁষে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। তারপর সে খুব নরম একটা গলার স্বর শুনতে পেল। তোমার কি হয়েছিল?